বন্ধুরা, আমি জানি গত রবিবার রাত্রে আপনাদের যে আপডেট দিয়েছিলাম তারপর আর কোনো আপডেট দিতে পারিনি। তার ফলে আপনারা অনেকেই আশঙ্কিত রয়েছেন এবং আমাকে নিয়ে ভাবনা চিন্তা করছেন। তারপর থেকে একের পর এক অনেক ঘটনা ঘটে গেছে এবং সেই জায়গা থেকে সেই সমস্ত কিছু আপডেটগুলো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। তবে প্রথমেই জানিয়ে রাখি, একটা ফাইনালি খুব ভালো নিউজ, একটা গুড নিউজ আছে। তো সেটা অবশ্যই আপনাদের জানাবো। তো যেটা হয়েছে, রবিবার সারাদিন ধরে যে পুলিশি তাণ্ডব চলেছে আমার বাড়িতে, যেভাবে মেন্টালি স্ট্রেসড করার চেষ্টা হয়েছে, সেই জায়গা থেকে পুলিশ চলে যাওয়ার পর প্রতিবেশীরা খুব দারুণভাবে পাশে দাঁড়িয়েছেন। তারা অনেকে এসেছেন, দেখা করেছেন, কথা বলেছেন। এক্সস্টেড ছিলাম এবং তার ফলে স্বাভাবিকভাবেই আমি ভুলে গিয়েছিলাম যে তার পরের দিন অর্থাৎ গতকাল সোমবার আমাকে শিলিগুড়ি যেতে হতো। কেননা যে মামলায় কালনা থানার পুলিশ এসে আমার বাড়িতে সমস্ত কিছু সিজ করে নিয়ে গেল, সেই একই মামলায় মানে একই ম্যাটার, সেখানেও একটা এফআইআর হয়েছে এবং আমাকে তার আগে একটা ওই গিয়ে জিজ্ঞাসাবাদ করবে সেরকম একটা নোটিশ দিয়েছে। সেটার জন্য আমার গতকাল যেতে হতো। তো রবিবার রাত্রে আমি সেই এক্সর্শনের পর শুয়ে পড়ি এবং সোমবার সকালে উঠে আমার মনে পড়ে, গতকাল সকালে উঠে আমার মনে পড়ে, আরে আমার তো শিলিগুড়ি যাওয়ার কথা আছে, আমাকে শিলিগুড়ি যেতে হবে। তো যেতে গেলে আমাকে টিকিটের ব্যবস্থা করতে হবে। তো টিকিটের ব্যবস্থা কিভাবে কি করব? পুলিশ তো সব কিছু নিয়ে চলে গেছে, ফোন নিয়ে চলে গেছে, ল্যাপটপ নিয়ে চলে গেছে, আমার কাছে কিছুই নেই। তারা 3টি ফোন ছেড়ে গেছে। এই যে আপনাদের দেখাচ্ছি, এরকম ভাঙাচোরা একটা, এই ফোনটা, এই একটি ফোন ভাঙাচোরা, দেখতেই পাচ্ছেন কি অবস্থা ফোনটার। যেহেতু এরকম ভাঙাচোরা পুরনো ধুলোয় ভর্তি ছিল এরকম। আর 3 নম্বর ফোন, যেটা থেকে ভিডিও করছি, এটাও খুব পুরনো ফোন একটা। এই ফোনগুলো দেখে আর ভক্তি হয়নি, ফলে এই ফোনগুলো রেখে চলে গেছে। আর আমার স্ত্রীর যে সিমটি ছিল, আরও 2-1টা সিম, সেগুলো রেখে চলে গেছে। এবার এই ফোনগুলো 7-8 ঘন্টা চার্জ দিলে 0.5 ঘন্টা চার্জ থাকছে, তারপর চার্জ শেষ হয়ে যাচ্ছে। তো সেখান থেকে ইন্টারনেটও ভালোভাবে কানেক্ট হচ্ছে না, সব 4G মোবাইল, এগুলো কোনো কিছুই করতে পারছি না। টিকিটের আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুই ফোন থেকে সেগুলো হওয়া সম্ভব হচ্ছিল না। তখন আমি আমার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করি যে এই তো সিচুয়েশন হয়ে গেছে, আমি তো শিলিগুড়ি যেতে পারবো না, তাহলে কি হবে এখন? তখন আমার আইনজীবীরা একটা প্রস্তাব দেন যে এক কাজ করুন, পুরো ঘটনাটা এক্সপ্লেন করে আপনি শিলিগুড়ি থানাকে একটা মেল করে দিন যে আপনি চেষ্টা করেছিলেন যাওয়ার, কিন্তু যেহেতু টিকিট পাননি আপনি যেতে পারছেন না, ফার্দার কোনো ডেট দেওয়ার কথা আপনি তাদেরকে জানিয়ে দিন। তো সেই মেলও ওই ফোনে টাইপ করছি, টাইপ করে করে সেটা করতেও দীর্ঘক্ষণ সময় লাগে এবং যে সময়ে আমাকে যেতে বলেছিল তার কিছুক্ষণ বাদেই আমি মেলটা পাঠাতে পারি। আমি ফাইনালি জানিয়ে দিই যে আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু তারপরই আমার একটা কথা মাথায় স্ট্রাইক করে যে মোটামুটি সাবজেক্ট ম্যাটার একই বলছে, বা এফআইআর এর বয়ানও আমি, এফআইআর আমি পাইনি, মানে যে কমপ্লেনটা আমার কাছে এসছে বা যে নোটিশটা এসছে তাতে বয়ান একই, ধারা একই। আমাকে প্রথমে শিলিগুড়ি থানা থেকে একটা পাঠানো হলো, কালনা থানা সেটার পরিপ্রেক্ষিতে আমার বাড়িতে এসে সার্চ অ্যান্ড সিজার করে সমস্ত কিছু নিয়ে চলে গেল। এবং যাওয়ার সময় আমাকে আরেকটা এক্সট্রা নোটিশ ধরিয়ে গেল, সেটা হচ্ছে মাটিগড়া। মাটিগড়া থানাতেও আমার নামে একটা কেস হয়েছে এবং যে অফিসার আমাকে দিয়ে গেলেন তিনি বললেন যে আরও রাজ্যের বিভিন্ন থানায় নাকি এরকম কেস হচ্ছে। তা আমি আইনজীবীদের বলি যে দেখুন, অলরেডি একই সাবজেক্ট ম্যাটারে 3টে থানায় কেস হয়ে গেছে এবং প্রত্যেক জায়গাতেই তো মানে দুটো জায়গা থেকে 40 নোটিশ দিয়েছে, কালনা থেকে এসে সমস্ত কিছু নিয়ে চলে গেছে। পুলিশ যেটা জানাচ্ছে যে আরও কেস আছে, আরও বিভিন্ন থানায় এই ধরনের কেস হচ্ছে। তো ফলে প্ল্যানটা বোঝাই যাচ্ছে যে আলটিমেটলি কেস কিছু হয়তো নেই, এই বিভিন্ন থানায় মাটিগড়া ডাকছে, শিলিগুড়ি ডাকছে, আরও দূর দূর প্রান্তে সব ডাকবে এবং এই রোজ একটা একটা করে থানায় যাও, তাদের গিয়ে ইনভেস্টিগেশনে ফেস করো। যদি অ্যারেস্ট নাও করে তাহলেও কোনো ব্যাপার নেই, কিন্তু আলটিমেটলি ওই এইসব করতে করতেই সময় কেটে যাবে। তোমার প্রতিবেদনের কাজ, ভিডিওর কাজ যেটা করি সেটা বন্ধ থাকবে। আর তারপরে বিভিন্ন থানা এরকম চলে আসবে, এসে বলবে যে সার্চ অ্যান্ড সিজার আমি করে নিয়ে চলে এসেছি কোনো একটা লোয়ার আদালত থেকে, সমস্ত কিছু নিয়ে চলে যাবে। তো করবোটা কি তাহলে? এইভাবে তো সম্ভব না। তখন আইনজীবীরাই পরামর্শ দেন যে এক কাজ করুন, এইটা এইভাবে তো হ্যান্ডেল করা সম্ভব নয়, আপনি হাইকোর্টে একটা মামলা করুন, কিন্তু তাতে কিছু খরচপাতি তো হবে। সেইটা কি করতে পারবেন? খরচ যা হবে, তাহলে যদি সেটা আদালতে গিয়েই এর বেস্ট সলিউশন পাওয়া যায় তাহলে সেটাই করতে হবে। ফলে গতকাল সারাদিনই প্রায় আইনজীবীদের সঙ্গে কেটেছে এবং সেখানে বিভিন্ন রকম ড্রাফটিং, কেননা একটা কেস ফাইল করতে গেলে অনেক কিছু ডকুমেন্ট অনেক কিছু দিতে হয়, সেসব দিয়ে রেডি করতে প্রায় মধ্যরাত হয়ে যায়। তারপর আজকে এবং কালকে, মানে অ্যাকচুয়ালি একদিক থেকে ভালো হয়েছে, কালকে কিন্তু ছুটি ছিল, কালকে কোর্ট খোলা ছিল না। তো আজকে সকালে আমি আদালতে পৌঁছে যাই এবং মহামান্য আদালতের কাছে আবেদন জানানো হয়। আমার আইনজীবীরা আমার পক্ষ থেকে আবেদন জানান এবং আবেদন যেটা জানানো হয়েছে সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে।
নাম্বার ওয়ান যেটা করা হয়েছে সেটা হচ্ছে পুলিশি ওভার অ্যাকশন। মানে আমার বাড়িতে যে এই কালনা থানার পুলিশ এইভাবে চলে এলো, এইভাবে সিজার করলো, লোয়ার কোর্ট থেকে যেভাবে অর্ডার নিয়ে এলো, সেখানে আমাকে কোনো রকম কিছু বক্তব্য রাখার সুযোগ দেওয়া হলো না। তো সেইটা নিয়ে যে পুলিশি ইনঅ্যাকশন ওভার অ্যাকশনের যে ডিভিশন রয়েছে যিনি দেখেন, সেই বিচারপতির কাছে গিয়ে আমার আইনজীবীরা মেনশন করেন এবং মাননীয় বিচারপতি বলেন যে ঠিক আছে, আপনারা মামলাটা ফাইল করুন, ফাইল করার পর আমি দেখব কি সাবজেক্ট ম্যাটার রয়েছে ইন ডিটেলস, অ্যান্ড দেন ডিসাইড করবো যে এটা অ্যাকসেপ্ট হবে কি হবে না, বা কিভাবে কি করা যেতে পারে সেটা তিনি জানিয়ে দিলেন। আর আরেকটা পার্ট যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের দুটি থানা আমাকে তো তারা দুটো পুলিশ স্টেশন আমাকে নোটিশ করেছে, একটা শিলিগুড়ি, একটা মাটিগড়া, এখন অব্দি যা জানতে পেরেছি, অন্য কোথায় আর হয়েছে আমি জানি না। তো সেটার জন্য জলপাইগুড়ির যে সার্কিট বেঞ্চ আছে সেই সার্কিট বেঞ্চেও একটা আবেদন করা হয়। মানে আপনারা জানেন হয়তো অনেকই ব্যাপারটা, যে কলকাতা হাইকোর্টেরই একটা ডিভিশন রয়েছে এই সার্কিট বেঞ্চ, এবং সেখানে কলকাতা হাইকোর্টের কোনো বিচারপতি গিয়ে সেই বিচারটা করেন। যেহেতু এগুলো নর্থ বেঙ্গলের কেস, সুতরাং সেইখানে একটা আলাদা করে মেনশন করা হয় যে এরকম দুটো থানা থেকে বলা হয়েছে, আমি কলকাতায় থাকছি এখন, এখান থেকে উত্তরবঙ্গে যাওয়া, সেখানে দুটো থানার আলাদা আলাদা ডেট আছে, আর কোন কোন থানায় হয়েছে আমরা জানি না, সেখানে গিয়ে করা, তো সেটাকে যদি কিছুভাবে দেখা যায় বা কিছু করা যায়, তো সেইটা একটা কেস আলাদা করে করা হয়েছে। অর্থাৎ দুটো কেস ফাইলিং করার চেষ্টা করা হয়েছে, একটা পুলিশি ওভার অ্যাকশন যেটা কালনা থানা করেছে সেটার জন্য, আর মাটিগড়া আর শিলিগুড়ির যে কেস দুটি রয়েছে সেটার জন্য সার্কিট বেঞ্চে করা হয়েছে। তো সার্কিট বেঞ্চে যে অ্যাপিলটা করা হয়েছে সেইটা সাথে সাথে লিভ গ্র্যান্ট হয়ে গেছে, অর্থাৎ হাইকোর্টের ভাষায় আদালত এই মামলাটা শুনতে রাজি হয়ে গেছে। মানে এটা মেনশন করার পর যে এরকম একটা ঘটনা ঘটছে, এটা একটু আপনারা শুনুন দয়া করে। তো হাইকোর্ট কিন্তু সাথে সাথেই সেখানে রাজি হয়ে গেছে, সার্কিট বেঞ্চ যেটা আছে সেখানে রাজি হয়ে গেছে, হুইচ ইজ আ ভেরি গুড নিউজ। এবং তার ফলে মামলাটাকে ফাইল করতে বলা হয়েছে। তো তারপর যা সব কোর্টের প্রসিডিওর আছে সেটাও বেশ কিছু সময় লাগে, ডকুমেন্টস জমা দেওয়া, বিভিন্ন জায়গায় সাইন করা, কোর্ট ফি দেওয়া, আমার আই কার্ড দেখিয়ে আমি যে সঠিক ব্যক্তি যে মামলাটা করতে এসেছি কিনা সেগুলো সব ভেরিফাই করা, এই সমস্ত কিছু হয়ে গেছে। এবং এই সমস্ত কিছু মিটতে মিটতে সকালে গিয়েছিলাম, প্রায় 3টে সাড়ে 3টে বেজে যায়। এবং সেই জায়গা থেকে তারপর আমাকে আইনজীবী বলেন যে এবার আপনি বাড়ি ব্যাক করে যেতে পারেন, আপনার আর কাজ নেই, বাকি যা কাজ আছে আমরা দেখে নেব। তো জাস্ট আমি নিউজটা পেলাম যে হ্যাঁ, সেটা যা কিছু ফাইলিংয়ের ব্যাপার ছিল সেগুলো সমস্ত কিছুই হয়ে গেছে। আগামী বৃহস্পতিবার 19 তারিখ কিন্তু সেখানে এই মামলাটার হিয়ারিং হবে। মানে সার্কিট বেঞ্চের যে মামলাটি আছে সেটা হিয়ারিং হবে। আর অপর যে মামলাটি আছে সেটারও কাগজপত্র রেডি হচ্ছে, যেটাকে বলা হয়েছে যে হ্যাঁ আপনারা এটা জমা দিন, তারপর আমরা ডিসাইড করব এটা হিয়ারিং করব কি করব না, মানে যেটা কালনা থানার জন্য। তো সেটা আমি এখনো খবর পাইনি আইনজীবীরা সেটা আজকে করে ফেলেছেন নাকি সেটা আগামীকাল করা হবে, সেটা আমার এখনো আমি শিওর নয়। তবে সেটাকে যেহেতু বিচারপতি বলেছেন, আমার মনে হয় সেটাও ফাইলিং হয়ে গেছে। মেবি হয়তো এগুলো তো কোর্টের ব্যাপার, জেনারেট করতে পোর্টাল এগুলোর ব্যাপার থাকে, সেখানে হয়তো সময় লাগছে। তো ফাইনালি যাই হোক সেটাও হয়তো হয়ে যাবে। তো এটাই আপাতত আপডেট রয়েছে যে মেন ব্যাপার যে আমার তো সমস্ত কিছুই নিয়ে চলে গেছে, এই অবস্থায় রয়েছে এখন। ল্যাপটপ যদি না থাকে, মোবাইল যদি না থাকে, আমি কাজটা করবো কি করে? এবং যেভাবে জিনিসটা শুরু হয়েছে তাতে একটা দিকে আমি আবারও হয়তো ল্যাপটপ মোবাইল জোগাড় করলাম, করার পর কাজ শুরু করলাম, আবার পরের দিন আমার বললো যারা একটা কোথাও থেকে কোনো এসিজিএম থেকে আরেকটা অর্ডার বার করে নিয়েছে, সেগুলো আবার নিয়ে চলে গেল, হতে পারে। বা যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এগুলো অসুবিধা হচ্ছে, এবং এই 41-এ নোটিশ দেওয়াই বলুন বা সিজার বলুন সেগুলো করছে, সুতরাং আবার হয়তো নতুন কোনো কেসে ট্যাগ করলো। সো এই জায়গাতে তো কাজ করা ডিফিকাল্ট। এনিওয়ে এখন আমার হাতে কিছুই নেই, শুধু এই ভাঙা মোবাইল রয়েছে যাতে চার্জ থাকে না, এই পুরোনো মোবাইলগুলো রয়েছে, ল্যাপটপও নেই। সো সেগুলো অর্ডার করে দেখতে হবে। তবে একটা জিনিস যেটা বুঝলাম, আজকে আদালতে গেছি যখন, একাধিক ঘটনা ঘটেছে, সেখানে বিভিন্ন আইনজীবী বলছেন আরে সুদশীল দাদা বা সুদশীল বাবু বা সুদশীল ভাই, আপনি না আপনার ওই কেসটার জন্য এসেছেন, আমরা ভাবছিলাম আপনি হাইকোর্টে আসবেন, অবশ্যই আসার দরকার আছে, তো কেউ লয়ার রয়েছে, আমরা কিন্তু পুরোপুরি আপনাদের আইনি সাহায্য করবো এবং কোনো পয়সা নেব না, আপনার সেই দিকটা কোনো ভাবতে হবে না। বুঝতে পারছি আপনার উপর যে আর্থিক খরচটা চেপেছে আর যে আর্থিক বোঝাটা হচ্ছে, আপনার মুখ বন্ধের চেষ্টা হচ্ছে, বহু আইনজীবী বন্ধু কিন্তু এটা বললেন। এবং এত কষ্টের মধ্যেও সেটা কিন্তু একটা খুব খুব মোরালি বুস্টিংয়ের জায়গা লাগলো যে সত্যি আমার প্রতিবেশী যারা রয়েছেন, আমি তো ভেবেছিলাম তাদের বলবো তারা সেদিনকে কী করেছেন, একটা আলাদা এপিসোডই করবো, আমার কিছু কিছু ক্লিপিংস আছে সেগুলো দেখানো দরকার, শুধু মোবাইল থেকে সেগুলো দেখানো সম্ভব হচ্ছে না এখন, ল্যাপটপ পাই আমি অবশ্যই সেগুলো দেখাবো।
তারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, হ্যাটস অফ, এই আইনজীবীরা বলছেন। সব থেকে মজার ব্যাপার হয়েছে, সাধারণ মানুষ পিছন থেকে শুদ্ধশীল দা করে ডাকছেন। হয়তো আমি চিনি না, আমি আপনার সাবস্ক্রাইবার, আপনার চ্যানেল দেখি, হ্যাঁ যে জিনিস হয়েছে আপনার সঙ্গে, আপনি এসেছেন, খুব ভালো করেছেন। বা লাস্টে যখন হচ্ছে, আমি গাড়িটা বুক করার জন্য চেষ্টা করছি, মোবাইলে বললাম এমনিতেই কাজ করছে না, ভালো হচ্ছে না, চলছে না। তো সেই জায়গা থেকে পাশ দিয়ে এক বয়স্ক ভদ্রলোক তার ফ্যামিলি নিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। তার ফ্যামিলিকে বলছেন, আরে এটা শুদ্ধশীল না, এটা চশমাটা ওরকমই লাগছে, এটা শুদ্ধশীল মনে হচ্ছে। দেখছি হেজিটেট করছে। তো আমি জাস্ট ওনাদের দিকে এভাবে তাকালাম, বলছি এক্সকিউজ মি, কিছু মনে করবেন না, আপনি কি শুদ্ধশীল প্রিয় বন্ধু? আমি বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কেসটার জন্য এসেছেন, আমরা ভাবছিলাম এটাই আপনি স্টেপটা নেবেন। তো এটা একদিক থেকে ভালো লাগছে যে মানুষ এটা এটা বুঝতে পারছে যে যে অন্যায় চলছে, যে দুর্নীতি চলছে, যে অন্ধকার দিকটা চলছে, সেটার প্রতিবাদ করছি। এবং এই যে জিনিসটা হচ্ছে, এটা হয়রানি, এটা বোধহয় সঠিক নয়। তো সেটা তারা পাশে রয়েছেন, এবং আমি যে অন্যায় করিনি, আমার পাশে তারা রয়েছেন, এটা থেকে জোশটা আরও বেড়ে যাচ্ছে। এটা একটা অবশ্যই অবশ্যই খুব ভালো দিক। এবং তার থেকেও বড় কথা, রাজ্য প্রশাসন ঠিক করছে না আমি ঠিক করছি, এটা তো এখন আদালতের বিচার্য বিষয়, নিয়ে আমি নিজে কোনো মন্তব্য করব না। কিন্তু এই আইনজীবী মহল বলুন, আপনারা বলুন, আপনাদের যে রিয়াকশন, সেখান থেকে যে এই রাজ্য সরকার, রাজ্য প্রশাসনের উপর অনাস্থা, তারা ঠিক কাজ করলেও সেটাকে আর ঠিক কাজ বলে মানতে রাজি নয়, বা যেটা করেছে, আপনাদের আমি কমেন্টসগুলো পড়ছিলাম, যদিও এত কমেন্টস যে মোবাইল হ্যাং করে যাচ্ছিল, কিন্তু আপনারা যে এইভাবে পাশে থাকছেন, সাপোর্ট করছেন, হ্যাটস অফ, আপনারা আছেন বলেই এই লড়াইটা করতে পারছি। জানি খুব আরও কঠিন সিচুয়েশন হয়ে গেল, কারণ সমস্ত ডিভাইস নিয়ে চলে গেছে। আমি জানি না কিভাবে সেগুলো সব আস্তে আস্তে জোগাড় করব। মানে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা, কষ্টের রোজগার করা, একটা 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 করে জিনিসগুলো করেছিলাম, সেগুলো সব নিয়ে চলে গেল। সেগুলোকে আবার জোগাড় করা, আবার করা একটা, প্লাস এই মামলা টামলা, এগুলো তো বুঝতেই পারছেন একটা দীর্ঘমেয়াদী প্রসেস, এবং সেটার জন্য সময় লাগবে, খরচ লাগবে। জানি না কিভাবে হবে। যদিও সামনে পুজো আসছে, এবছর আমরা সবাই ঠিক করেছিলাম যে পুজো করব, উৎসবটা করব না, কিন্তু তাহলে পুজো মানে কিছু না কিছু তো খরচ থাকেই। আমাদের অ্যাপার্টমেন্টেই যে পুজো হয়, সেখানে চাঁদা আছে। ডিফিকাল্ট, খুব খুব ডিফিকাল্ট সিচুয়েশন। অবশ্যই অর্থনৈতিক একটা চাপ রয়েছে, মানসিক প্রেশার রয়েছে। আমার স্ত্রী সেদিনকে আমার সাথ দিয়েছেন, আমার পুত্র সাথ দিয়েছেন, চোয়াল শক্ত করে সারাদিনটা লড়েছেন, কিন্তু যে মানসিক কষ্টের জায়গাটা গেছে, সেখান থেকে তারাও আস্তে আস্তে কিছুটা হতাশ বলবো না, কিন্তু কোথাও কোথাও কিন্তু একটা স্ট্রেস কাজ করছে, তাদেরকেও আমাকে সাপোর্ট করতে হচ্ছে। সো অবশ্যই অর্থনৈতিক, মানসিক সব দিক থেকেই খুব খুব কঠিন জায়গায় আছি। সেখান থেকে কাজ করাটা আগামী দিনে টাফ, আরও বাধা আসবে সেটা বুঝতে পারছি। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, আমি কাজটা বোধহয় সঠিক করছি, না হলে আপনারা এত স্বতঃস্ফূর্ত সমর্থন দিতেন না, আমার পাশে দাঁড়াতেন না, আমাকে খোঁজ নেওয়ার চেষ্টা করতেন না। আচ্ছা, আর একটা আপনাদের ইম্পর্টেন্ট আপডেট দিই, সেটা হচ্ছে যে আমাদের যে অফিসিয়াল মোবাইল নাম্বারটা ছিল, যেটা প্রিয়বন্ধু মিডিয়ার কাজ করা হতো, সেই মোবাইল নাম্বারটি ফোন সমেত সেটা তো সিজ করে নিয়ে চলে গেছে। সো আপনারা কন্ট্যাক্ট করতে চেয়েও হয়তো আমাকে কন্ট্যাক্ট করতে পারছেন না। একটা নতুন নাম্বার বলবো না, মানে ওই যে কটা সিম টিম ছেড়ে গেছে, সেখান থেকে একটা নাম্বার আমরা বেছে নিয়েছি, এবং ওই পুরোনো মোবাইলে ঢুকিয়ে সেটাকে দিয়ে আপাতত প্রিয়বন্ধু মিডিয়ার কাজ চালাবার চেষ্টা করছি। 7406280890। স্ক্রিনে লিখে দিলে হয়তো আমাদের সুবিধা হতো, কিন্তু এই মুহূর্তে যেভাবে কাজ করছি সেখানে লেখা সম্ভব হচ্ছে না। হয়তো 2-3 দিনের মধ্যে যদি ল্যাপটপটা জোগাড় করতে পারি, তখন আপনাদের লিখে দেবো। কিন্তু আপনারা নোট করে নিতে পারেন নাম্বারটা, 7406280890, 7406280890। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, কেননা খুব পুরনো ফোন, 1 নম্বর কথা। ভাঙাচোরা অবস্থা দেখালাম আপনাদের, সেই জায়গায় যদি ফোন টোন করেন, ওটাই একমাত্র কমিউনিকেশনের জায়গা রয়েছে। সো আমি হয়তো ফোন রিসিভ করতে পারবো না, বা কিছু আপনাদের কিছু কোয়ারি থাকলে বা কিছু বক্তব্য থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি চেষ্টা করব সেটার জবাব দেওয়া। কিন্তু বুঝতেই পারছেন, এই আইনি প্রসেস চলছে, বিভিন্ন রকম জিনিসের মধ্যে রয়েছি, তো একটু হয়তো বিজি থাকবো, হয়তো সেইভাবে প্রতিবেদন করতে পারবো না, বাট চেষ্টা করছি আমি যে সেট আপটা রয়েছে সেটার মাধ্যমেই ফেরত আসার। কেননা একটা জিনিস আমি বুঝে গেছি, যে যদি সত্যিই দুর্নীতির প্রতিবাদ করি, যদি সত্যিই অন্যায়ের প্রতিবাদ করি, যদি সত্যিই যেটা করার দরকার এই রাজ্যে সেটা করি, তাহলে ওই ভিডিও কোয়ালিটি কি হলো, অডিও কোয়ালিটি কি হলো,
ওটা মানুষ দেখেন না। মানুষ যে কাজটা করছি সেইটা দেখেন। নাহলে আমি যেটা লাস্ট আপনাদের রবিবার দিন আপডেট দিয়েছিলাম রাত্রিবেলায়, সেটা বোধহয় 5 লাখের বেশি ভিউ হয়েছে। এবং যতগুলো ভিডিও আমি আজ অব্দি বানিয়েছি তার মধ্যে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ভিডিও সেটা। সেটার ভিডিও কোয়ালিটি কিছু নেই, সাউন্ড শুনতে অসুবিধা হচ্ছে, আমি নিজে শুনছিলাম, আমার নিজে শুনতে অসুবিধা হচ্ছিল। কিন্তু তা সত্ত্বেও আপনারা এত দেখেছেন, এত শেয়ার করেছেন, এত সেখানে কমেন্ট করেছেন। সো এই যে সাপোর্ট, এটাই কিন্তু বোঝাচ্ছে যে ভিডিও করতে অন্য কিছু জিনিস লাগে না। ওই দামি মাইক্রোফোন এইসব ঠিক আছে, বক্তব্যটা মানুষের কাছে পৌঁছানোটা দরকার। আর এই কঠিন সময়ে আপনারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, যেভাবে মানসিক শক্তি জুগিয়েছেন, আমি এবং আমার পুরো পরিবার আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এবং এই জায়গা থেকে অবশ্যই কথা দিলাম যে যতই বাধা আসুক, যেভাবেই মুখটা বন্ধ করার চেষ্টা হোক না কেন, লড়াই থামাচ্ছি না, লড়াই থামাবো না, পিছিয়ে আসবো না। এবং আপনাদের শুদ্ধশীল মেরুদণ্ড সোজা করে, মেরুদণ্ড না বেঁকিয়ে যে লড়াইটা করছিল, সেই লড়াইটাই করবে, আরো তীব্রভাবে করবে। যতই চেষ্টা আসুক, এখান থেকে পিছিয়ে আসছি না, আমি কোনোদিন বিকিয়ে যাব না। আপনাদের এই সাপোর্ট, আপনাদের এই ভালোবাসা, এটা এটার কোনো মূল্য হয় না, অপরিসীম মূল্য। এবং নৈতিকভাবে আপনাদের কাছে যে দায়বদ্ধতার জায়গায় বাঁধা পড়ে গেলাম, লড়াইটা লড়ে নেবো। আপনারা শুধু এইভাবেই পাশে থাকুন, সাথে থাকুন, বাকিটা ঠিক আছে, বুঝে নেব। তো যাই হোক, এই মোটামুটি আপডেট ছিল গত দুদিনের। আগামী বৃহস্পতিবার দিন হিয়ারিং আছে, দেখা যাক মহামান্য আদালত কি বলেন, কোন পথ নির্দেশিকা দেন, সেই অনুযায়ী চলবো। এবং বাকি আমি ডিভাইস আস্তে আস্তে জোগাড় করার চেষ্টা করছি। বুঝতেই পারছেন, একটা অর্থনৈতিক চাপ তো বটেই এটা, সেটা হয়তো কিছুটা সময় লাগবে কিভাবে করবে, কিন্তু এই একটা মোটামুটি সেট আপ করে নিয়েছি। মোবাইলে যেটুকুনি যা শোনা যাচ্ছে, সেটা কোয়ালিটি কীরকম সেটাও অবশ্য বলবেন, আমাদের কতখানি সুবিধা অসুবিধা হচ্ছে, বাকি তারপর দেখা যাবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন প্রতিবেদনে। খুব ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।